আসসালামু আলাইকুম। তোমাদের সবার কি অবস্থা? আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ সালের হায়ার ম্যাথ অংশটি সমাধান করব। আমি প্লাবন সামি তোমাদের সাথে আছি। চলো ম্যাথগুলা শুরু করি। তো আমরা যদি ১ম ম্যাথটা দেখি, যদি A একটা ম্যাট্রিক্স, এটা কত বাই ম্যাট্রিক্স বলো তো? ২/২ মাত্রা ম্যাট্রিক্স। B হচ্ছে কত? ২/১ মাত্রার। এটা কত? ২/১ মাত্রার। আচ্ছা, A, B, X দেওয়া আছে। এখন বলছে AX = B হয়ে যায়, তো ক্র্যামারের সূত্র অনুযায়ী X এবং Y এর মানটা বের করো। আচ্ছা, এখানে ক্র্যামার বলছে। MCQ তো আমার জাস্ট উত্তরটা দরকার। ক্র্যামার নাকি অন্য কোনো নিয়ম সেটা তো জানার দরকার নাই। তুমি A আর X গুণ দাও। আচ্ছা, A আর X গুণ দিলে কি গুণ সম্ভব? জি, যেহেতু এই ২ টা সেম আছে, গুণ সম্ভব এবং তাদের যে আল্টিমেট উত্তর সেটা হয়ে যাবে কত? ২/১, অর্থাৎ B নাম্বারটা মতো করে দেখতে। মানে কি? আমরা নরমালি আগে গুণটা দিয়ে দেখি কি হয়। তুমি যদি A এর সাথে X গুণ দাও, তখন কি আসে আমরা একটু চিন্তা করি। আসবে 4x প্লাস 2y, আরেকটা আসবে 3x প্লাস 5y, বুঝছো? যার মান হচ্ছে 6,1। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি 4x প্লাস 2y ইকুয়ালস টু কত? 6, এবং 3x প্লাস 5y ইকুয়ালস টু কত বলতো? 1। এখন আমরা জাস্ট অপশন টেস্ট করবো যে কোনটা দ্বারা এটা সিদ্ধ হয়, কারণ এখানে x আর y বের করতে বলে তো হইছে। তুমি যদি 2 এবং -1টাকে উত্তর দাবি করো, তুমি যদি এখানে 2 বসাও, 2 বসালে কিন্তু 8 আসতেছে, আর -1 বসালে কিন্তু 2 মানে 6 হইতে পারে। তাহলে 2 আর -1 কি নিচেরটাও প্রমাণ হয়? দেখো তো, তুমি যদি এখানে 2 বসাও তাহলে 6, আর এখানে -1 বসালে -5। 6 - 5 মানে কি? 1। তাহলে এটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝছো। একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কের 2,1 তম ভুক্তির সহগুণক 9 হয়ে গেলে x এর মানটা কত? 2,1 বলতে কি? দ্বিতীয় সারির ১ নাম্বার কলাম। তার মানে কিন্তু এই পয়েন্টটা। কেন? কারণ এই পয়েন্টটা হচ্ছে কি, দেখো দ্বিতীয় সারিতে ১ নাম্বার কলামে বসে আছে কিন্তু 0 টা। বুঝছো? এখন এইটার সহগুণক যদি 9 হয়ে যায়, x এর মান কত? সহগুণক মানে কি? চিহ্ন সহ। আমরা কিন্তু জানি এই পার্ট কি বলতো? এই পার্ট হচ্ছে পজিটিভ, এই পার্ট নেগেটিভ, এই পার্ট পজিটিভ এবং এই পার্ট কিন্তু নেগেটিভে আছে। প্রথমত নেগেটিভ আমরা দিব। নেগেটিভ দেওয়ার পর আমরা চিন্তা করতাম যার সহগুণক বের করতে হবে তার সারি এবং তার কলাম বাদ দিয়ে দিতে হবে। তারপর বাকি ৪ টা থাকবে না? তার নির্ণায়কের মান। তাহলে 3 × 1 - x - 3 × x, বুঝছো? ইকুয়ালস টু কত? ৯। তাহলে আমরা বলতে পারতেছি 3 - 3x - 3x ইকুয়ালস টু কত? -9। অর্থাৎ -6x ইকুয়ালস টু কত আসবে? -12। তাহলে x এর মানটা কত? x এর মান হচ্ছে 2। 3x + 4y = 12 রেখাটা x এবং y অক্ষকে যথাক্রমে A এবং B বিন্দুতে ছেদ করে, তো মূল বিন্দু হতে AB রেখার উপর লম্ব দূরত্বটা কত হবে? আচ্ছা, এটা কিন্তু ট্রিকি প্রশ্ন, একদম সহজ। কারণ দেখো, আমার যেহেতু বলা আছে এই রেখাটা x অক্ষ এবং y অক্ষরে A এবং B পয়েন্টে ছেদ করছে, আমি ধরলাম হচ্ছে এই যেটা x অক্ষ এটা y অক্ষ, A এবং B পয়েন্টে ছেদ করছে। তাহলে তার মানে আল্টিমেটলি এইটাই তো আমার AB রেখা, তাই না? তাহলে এখন জাস্ট বলছে মূল বিন্দু হতে AB রেখার লম্ব দূরত্ব কত? তাহলে মূল বিন্দু বলতে বুঝি আমরা 0, 0 এবং AB রেখা হচ্ছে 3x + 4y - 12 = 0। তারপর জাস্ট লম্ব দূরত্বটা বের করো। ধরলাম D লম্ব দূরত্ব। তাহলে কি আসবে? প্রথমে সিদ্ধ করাবো। এই যে -12 আর নিচে √3² + 4² অর্থাৎ 12/5। একদম সহজ ছিল। জাস্ট এখানে যে এই কথাটা বলছে x এবং y অক্ষ থেকে যথাক্রমে এত, এত বিন্দু ছেদ করে, বুঝছো? এটা জাস্ট হুদাই কনফিউশনে ফালানোর জন্য। খালি বোঝা লাগবে AB রেখা কোনটা। 3x + 4y = 12। দেখো, দেখো ২ টা সরলরেখার মধ্যবর্তী শুভকোণ হচ্ছে কত? 45, এবং একটি সরলরেখার ঢাল হচ্ছে এত, অপর সরলরেখার ঢালটা কত হবে বা নতিটা কত হবে? নতি বলতে আমরা ঢাল বুঝবো। আমরা একটা শর্টকাট শিখেছিলাম বা ফর্মুলা শিখেছিলাম যে tan থিটা, যদি ঢাল থিটা আমরা জানি তাহলে কিন্তু এটা বলতে পারি যে +- m1 - m2/1 + m1 m2। তাহলে tan 45 বলতে তো আমরা 1 বুঝি, প্লাস মাইনাসটা আমি আগে দিয়ে দিই, কোনো ব্যাপার না। একটা ঢাল হচ্ছে 1/2, আমি আরেকটা ঢাল বললাম আমি জানি না, সেটা বের করবো, m ধরলাম, m2টাকে আর কি। তাহলে 1 + m/2 হয়ে যাবে। তারপরে ধর আমি প্লাস নিয়ে কাজ করতেছি, +1 নিয়ে কাজ করব। তাহলে প্লাস যদি আমি কাজ করি তাহলে কিন্তু উপরে লসাগু পাচ্ছি কত? 2, 1 - 2m, আর নিচে 2 নিলে কত আসবে? 2 + m। তাহলে 2 ভ্যানিশ। তাহলে বলা যায় কিন্তু 1 - 2m/2 + m। যদি প্লাস নিয়ে কাজ করতাম ওই ক্ষেত্রে কিন্তু 2 + m = হয়ে যেত 1 - 2m। তাহলে আমরা বলতে পারি 3m = -1, অর্থাৎ m এর মান হচ্ছে কি? -1/3। এর কি অপশন আছে না? অবশ্যই আছে। একদম সহজ। আচ্ছা, এখন দেখো, যদি x² + y² = 9 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে স্পর্শকের ইকুয়েশনটা কত? আচ্ছা, তাহলে একটা বৃত্তের স্পর্শক মানে এটা সরলরেখা। স্পর্শক বলতে আমরা সরলরেখা বুঝি। আচ্ছা, এখন যদি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, আমরা কিন্তু বলি y = কি? mx + c। এই ফরম্যাটটাতে আমরা বলতে পারবো y = x + c। কেন? m এর মানটা কেন 1? কারণ m বলতে ঢাল বুঝি, x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার tan এর মান, অর্থাৎ tan 45, যার মান হচ্ছে 1। এখন এখানে এটা সরলরেখাটা দাবি করতে পারতাম, স্পর্শক দাবি করতে পারতাম, শুধু এখানে c এর মানটা মিসিং।
দেখো এইটা এবং যদি বৃত্ত এরকম বলা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই বৃত্তটা যদি মাত্র যদি হয়ে থাকে তখন এই সরলরেখা যদি এটাকে স্পর্শ করে, একটা শর্ত ছিল কি যে সি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এম স্কোয়ার। তার মানে যদি আমার সি স্কোয়ার বা সি এর মানটা বের করা লাগবে, আমি জাস্ট সবগুলো লিখি। এম এর মানটা কত ছিল 1 না, এটাকে 1, তাহলে কত আসতেছে 18। আচ্ছা তাহলে সি মানে কি প্লাস মাইনাস রুট ওভার 9 ইন্টু 2, তাহলে খেয়াল করে দেখো প্লাস মাইনাস 3√2 হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এই মানটা এখানে ইনপুট দিব। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস 3√2। তাহলে উত্তর কোনটা আসবে? এই টাইপে কোনটা আছে বলো তো? এই টাইপে আছে আমাদের এই মান। আচ্ছা এখন বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অধিবৃত্তের পারমিতিক সমীকরণ নিচে কোনটা আসবে? আচ্ছা তাহলে আমরা কিন্তু একটা ফরম্যাট শিখবো সবসময়। পরিমিতিক মানে কি? তোমার ধরো থার্ড পার্টি। পারমিতিক, পারমিতিক বলতে বুঝবো থার্ড পার্টি। থার্ড পার্টি মানে কি? এখানে সাইন কোস থাকতে পারে, ট্যান সেক থাকতে পারে, মানে এনিথিং কিছু থাকতে পারে। সবসময় ট্রাই করতে হবে এগুলো কীভাবে ভ্যানিশ করা যায়। ভ্যানিশ করার একটা নিয়ম হচ্ছে কি, প্রতিটা থেকে ট্যান এবং সেকের মানটা বের করে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই ফর্মেটটাতে না ট্রাই করা লাগবে। প্রথমত দেখো আমি একটু তোমাকে বুঝাই। প্রথমে কিন্তু এই সম্পর্ক কিন্তু সেক দিয়ে শুরু হইতো, যে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকালস টু 1। তাহলে প্রথম দফায় কিন্তু সেকটা থাকা লাগবে, যেহেতু এখানে এক্সটা প্রথমে, আর যেহেতু এখানে সেকটা আগে আসে, তার মানে কি এক্সের সাথে সেকের সম্পর্ক, তাই না? তাহলে হয় সি না হলে ডি, এই দুটো হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা তুমি যদি এখানে সিটাকে সিলেক্ট করো, তাহলে সেক থিটা মানটা কি বলবো আমরা? সেক থিটা মানটা এক্স বাই এ চলে আসবে না, এবং ট্যান থিটা মানটা কি আসবে? ওয়াই বাই বি আসবে না। তারপর এই ফর্মেট তুমি যদি নিতে চাও তাহলে দুইটাকে স্কোয়ার করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। স্কোয়ার করে বিয়োগ করলে কিন্তু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার চলে আসে। এটা মান কত? 1 না? কেমনে 1 লিখলাম? তুমি যদি স্কোয়ার করে বিয়োগ করো, এই দুইটাকে কিন্তু স্কোয়ার করে বিয়োগ করা লাগবে, যার মান হচ্ছে 1। বুঝছো? তাহলে উত্তর দাঁড়াবে কোনটা? সি নাম্বারটা। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটা চাপ যদি 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই চাপের দৈর্ঘ্যটা কত হবে? দেখো আমি একটা বৃত্ত আঁকলাম আপাতত। বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। আচ্ছা এখন ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা আমরা 9 টেনে সূত্র শিখেছিলাম একটা, এস ইকুয়ালস টু আর থিটা। এই এসটা কি? এস হচ্ছে চাপের দৈর্ঘ্য, বুঝছো? আরটা কি? ব্যাসার্ধ। থিটা কি? রেডিয়ানে কোণ, মনে রাখা লাগবে। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে কত? 40 ডিগ্রি। তাহলে কি দেওয়া লাগবে? এখানে 40 আনতে হবে। এখানে কত? পাই। এখানে কত? 180 আনা লাগবে। কি করা যায়? এখানে আমি 20 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে 2 আসে, এখানে কত? 9 আসে। তো আলটিমেটলি বলতে পারতেছি 2 পাই বাই 9। তাহলে এখানে উত্তর দাঁড়াবে 5 ইন্টু 2 ইন্টু পাই বাই 9, যেটা আছে সেটাই আনসার। আমরা একটু ক্যালকুলেট করা ট্রাই করি। দেখো এটা হচ্ছে 10 ইন্টু 3.1416 বাই 9, তার মানে কত আসতেছে? এটা 31.4 ভাগ 9 না? ওকে, এখন আমরা 9কে 31.4কে 9 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসে? 3 নং 27, আর কত থাকতেছে? 4.4। আচ্ছা এটা দশমিক আনলে 44 হয়ে যাচ্ছে, এটা 5 নং 45, 4 নং 36, 4 আসবে, অর্থাৎ 3.4 সামথিং আসবে। 3.4 কোথায় আছে? এটা বি নাম্বারটাতে। আচ্ছা এই ম্যাথটা একদম সোজা, একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। এই যে সাইন ইনভার্স যে মাইনাস হাফ, সাইন ইনভার্স হাফের মানটা কত? সাইন ইনভার্স হাফের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে সাইন ইনভার্স মাইনাস হাফ, তার মানটাকে আমরা চাইলেই বলতে পারি কত? এটা মান হচ্ছে মাইনাস 30 ডিগ্রি। তাহলে এই যে মাইনাস এবং এই মাইনাস মিলে কিন্তু পজিটিভ 30 হয়ে গেল। আর এই পার্ট কত ছিল? 60। তাহলে পজিটিভ 30 আর 60 মিলে কি আসে? 90। তাহলে আলটিমেটলি যার মান দাঁড়ায় 1। ওকে এই ম্যাথটা দেখো, আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করবো। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র কি ছিল? যে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি পাই বাই 2। তারপর আমরা এই পার্টকে রাখতে চাইলে এটা কি পাশে দিয়ে দিব, তাই না? তাহলে বলতে পারি পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, এটাই চাইছে। আচ্ছা এই মানটা দেখো, x ইকুয়ালস টু cos ইনভার্স 4/5 হয়ে গেলে এই মানটা কত? তাহলে এখানে আমাকে বলো যে cos x এর মানটা ডাইরেক্ট ক্লিয়ারলি বলতে পারি 4/5। তাহলে আমাকে বলো tan x এর মানটা কত? tan x এর মান হয়ে যাবে 3/4। কেন? কারণ আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে 3, 4, 5 এর সাথে সম্পর্ক সমকোণী ত্রিভুজের। যদি এখানে 5টা অতিভুজ থাকে তাহলে 3, 4 লম্ব ভূমি যেকোনো একটা হইতে পারে। বাট 5 মাস্ট অতিভুজ হবে। তাহলে ওই কনসেপ্ট আমি tan x এর মান বার করলাম 3/4। তারপর মানটা আমরা এখানে বসাবো। তাহলে 1 - 9/16 বাই 1 প্লাস 9/16। তাহলে উপরে কি থাকতে? 16 নিলে 16 নিলে উপরে থাকে হচ্ছে 7 আর নিচে থাকে 25। তাহলে উত্তর কত? 7/25। একদম সহজ ছিল। এখন এই ম্যাথটা তোমরা 3টা স্টার দিয়ে রাখবা, কারণ এবার রাজশাহী ইউনিভার্সিটির জন্য আসার মতো একটা ম্যাথ। দেখো sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x এর পর্যায় কত? একটা জিনিস চিন্তা করবা। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে তাদের মধ্যে ধর আমি চিন্তা করলাম sin টু দি পাওয়ার n ax, তারপর চিন্তা করব হচ্ছে cos টু দি পাওয়ার n ax, তারপর চিন্তা করব sec টু দি পাওয়ার n x, এবং তারপর চিন্তা করব হচ্ছে cosec টু দি পাওয়ার
এন এক্স, এবং আরও দুইটা পড়ে থাকে, কী ছিল বলতো? টেন এন টু দি পাওয়ার এক্স, এবং আরেকটা হচ্ছে কট এন টু দি পাওয়ার এক্স। এই প্রথম চারটা ক্ষেত্রে যদি এন এর মানটা বিজোড় সংখ্যক হয়ে থাকে, বিজোড়, বুঝছো, তখন যে মৌলিক পর্যায় যেটা হবে সেটা হচ্ছে 2π/a, মানে কি এক্সের সহগটা এটা। আর যদি এই এন এর মানটা আমি যদি জোড় চিন্তা করি, জোড়, তখন মৌলিক পর্যায়ে কি দাঁড়াবে জানো? মৌলিক পর্যায়ে দাঁড়াবে হচ্ছে π/a। আর টেন আর কোটের জন্য এরা জোড় হবে নাকি বিজোড় হবে সেটা ফ্যাক্ট নেয় না মানটা, অলওয়েজ সেটা π/a হয়ে যাবে। তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য আগে আমাকে একটা পার্টে আনতে হবে, কারণ আমি কিন্তু বললাম প্রতিটাতে কমা দিছে, মানে কি প্রতিটা একটা পার্টে। তাহলে এটাকে যদি আমি সেমভাবে আনতে চাই তাহলে বিষয়টা কিন্তু এভাবে সাজানো লাগবে। আমি তোমাকে ছোটো করে দেখাই এখানে। দেখো, সাইন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এর কিন্তু বলা যায় এটাকে কস স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেল না? এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখো, এস প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই পর্যন্ত কিন্তু তোমরা সবাই বুঝছো। এখন আমাকে বলো এই পার্টের মান কত? এই পার্টের মান তো 1। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে এটা বলতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আচ্ছা, তারপর দেখো, একটু যদি সূত্র ব্যালেন্স করতে চাই, আমি কিন্তু এখানে 4/2 লেখা আমি কিন্তু বলতে পারি 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আমি বলতে পারো কেন এই কাজটা করছি। আচ্ছা, এখন আমরা এই ব্যাখ্যাটাতে আসি। ওকে, এখন দেখো এই কাজটা করার কারণে এই যে 4টা যদি আমি ব্র্যাকেটের ভিতরে নিতে চাই তাহলে কি লেখা যায় ভাবে? 2 সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার বাই 2 অবশ্যই লেখা যায়। তারপরে এটা আমি এটাও লিখতে পারি, দেখো 1 - 1/2 সাইন স্কোয়ার 2x। কেন? কারণ 2 সাইন এক্স কজ এক্স বলতে আমরা কি বুঝি? সাইন 2x, সাইন 2x হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার 2x, তাই না? এখন আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষ। এখন চিন্তা করতে হবে, এখানে দেখছো একটা শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতটা পাইছি। এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে প্রথম চিন্তা করতে হবে এই যে n এর মানটা সেটা কি জোড় না বিজোড়? জোড়। জোড় হলে কি হয়? π/a হয়, আমরা জানি সাইনের ক্ষেত্রে। এর মানটা কত? পাওয়ার। এর মানটা কত? সেটা হচ্ছে কি এক্স এর সহগটা, তাহলে 2 না? তাহলে আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে কত? π/2। লিমিট x টেন্স টু ইনফিনিটি 2x sin y বাই 2x এর মানটা আসলে কত? এই ফর্মুলা থাকলে আমি বলেছিলাম এই যে উপরে যে পার্ট আছে সেটা অলওয়েজ উত্তর আকারে অ্যাপ্লাই হবে। y = 1/x হলে nতম অন্তরজটা কত? এইভাবে কিভাবে করা যায় এই ম্যাথগুলা আমি শিখেছিলাম। প্রথমে y1টা বের করতে হবে। আচ্ছা, এখানে y এর মানটা কত? y এর মান তো x ইনভার্স 1 আমরা বলতে পারতেছি। তাহলে y1 এর যে মানটা আসবে সেটা কিন্তু -x ইনভার্স 2। y2 এর যে মান আসবে সেটা কি 2x ইনভার্স 3। y3 এর যে মান আসবে সেটা কত? -6x ইনভার্স 4। তাহলে এখানে যদি yn টা চিন্তা করি, কি চিন্তা করতে হবে দেখো, এখানে যে 3 এর যে বদল তোমার এখানে যে সহগটা বসছে 6 সেটা কিন্তু 3 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে 100% n ফ্যাক্টরিয়াল থাকবে। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখানে যত মন্তরজ বের করতে বলছে তার থেকে 1 বাড়ায় কিন্তু নেগেটিভ আছে, অর্থাৎ x⁻n+1। তাহলে এই দুইটা কথা 4টা অপশনে কোথায় আছে? বাকিটা আর যাওয়া লাগবে না যদি মিলে যায়। n+1 তো ভাই একটা জায়গায় আছে, আর তো কিছুই দেওয়া লাগতো না, বুঝছো? আর যদি আমি সম্পূর্ণ শেষ করতে চাই, এখানে আরেকটা পার্ট বাকি ছিল, কোনটা? প্লাস মাইনাসের ব্যাপারটা। যখন বিজোড় তখন কিন্তু নেগেটিভ, তার মানে সেই বিষয়টা বোঝায় -1n ফরম্যাট, বুঝছো? দেখো, এর কোন মানের জন্য এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। প্রথমত আমরা এই y এর যে মানটা আছে ইকুয়েশনে সেটাকে ভাঙাই নেব, kx - kx স্কয়ার। তারপরে তার একবার dtx করে ফেলো। তাহলে k - 2kx পাচ্ছি। মূল বিন্দুতে বলা ছিল না? তাহলে মূল বিন্দু যদি আমরা মানটা বসাই তাহলে dtx এর মান কিন্তু শুধুমাত্র k। কেন? x এর জায়গায় 0টা বসছে। আচ্ছা, এটা ছিল d/dx এর একটা মান। এখন বলছে এই রেখাটাই স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। এটা বলতে তো আমরা ঢাল বুঝি, তাই না? এই ঢালের মান কত? 1/√3। তো টেকনিক্যালি এই যে k এর মানটা, এই k এর মানটা দাঁড়াচ্ছে 1/√3। দেখো, log e বেজ x এটা বলতে আমরা বুঝি ln x। তাহলে এই ln x এর রিলেশনটা কি শিখছিলাম? x ln x - x প্লাস c। বাট এখানে তো কোথাও ln আকারে নাই, সেটা কি log e আকারে আছে। আমি log e দেই, সমস্যা কি? দিলাম। এখন এই যে আপার লিমিট লোয়ার লিমিটে বিষয়গুলো বসাইতে হবে। তুমি একবার 2 বসাও। আচ্ছা, 2 বসাইলাম। আচ্ছা, তারপর কি বসানো লাগবে? মাইনাস দিব, তারপর হচ্ছে 1 বসাইতে হবে। আচ্ছা, 1 বসাইলাম। এখন কথা হচ্ছে ln 1 এর মান তো 0, তাই না? তাহলে এই পার্ট তো ভ্যানিশ। আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে 2 log e বেস 2 -1। x এর কোন মানের জন্য f অফ x এর ফাংশন দেওয়া আছে সেটা বৃহত্তম হবে। আচ্ছা, তো এই ম্যাথটা আসলে কিভাবে সলভ করব আমরা? আমরা কিন্তু জানি যে এখানে যদি বৃহত্তম কথাগুলো বলি তার মানে কি লঘুমান গুরুমানের কনসেপ্ট। তো এই f অফ x যেটা আছে তাকে একবার ডিটিএক্স করলে তার মানটা কি 0 ধরে x এর মানগুলো বের করতে হয়। তাহলে এটাকে একবার ডিটিএক্স করতে হবে। তার মানে কিন্তু বিষয়ের অঙ্ক এরকম দাঁড়াচ্ছে, ডিটিএক্স অফ f অফ x ইকুয়ালস টু হয়ে যাবে
ddx অফ ইন্টিগ্রেশন এক্স 0 t মাইনাস 4/9 মাইনাস t টু দি পাওয়ার 2 dt t এর সাপেক্ষে। আচ্ছা, তো এই যে মানটা আমরা জানি ইন্টিগ্রেশন এবং ddx কি ভ্যানিশ হয়ে যাবে এবং তার যে আপার লিমিট সেটা এখানে বসাই দিয়ে কিন্তু সে ভ্যানিশ হবে, অর্থাৎ x মাইনাস 4/9 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? এবং এই যে এই পার্টের অপর নাম কি ছিল? একবার ddx, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি লঘুমান গুণমানের ক্ষেত্রে একবার ddx এর মানটা কি হয়? 0 হয়ে যায়। যদি 0 ধরি তাহলে নিচের পার্টের অস্তিত্ব থাকবে না। তাহলে এখান থেকে আমরা x এর মানটা ডাইরেক্ট বের করে ফেলতে পারি। x এর মান হচ্ছে কত? 4। দেখো, x মাইনাস 4 ইকুয়ালস টু 0 অধিবৃত্ত x অক্ষ x ইকুয়ালস টু 1 x ইকুয়ালস টু এই রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা কত হবে? সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? এই টাইপের ম্যাথগুলোতে বলেছিলাম যদি এর একটা মান পাও, এর মান কিন্তু আমরা পাচ্ছি যে 4/x এবং x এর দুইটা মান পেয়ে যাও, আপার লিমিট লোয়ার লিমিট, ওই ক্ষেত্রে জাস্ট এই y ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করব x এর বড় মান থেকে ছোট মান পর্যন্ত। তাহলে আমরা কিন্তু বলতে পারি 4টাকে বাইরে রেখে 1/x, এখানে হচ্ছে e, এখানে 1 লিখতে পারি। তার মানে আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে এই যে ln x, এখানে হচ্ছে e, এখানে হচ্ছে 1। তাহলে একবার হচ্ছে আমরা কি দেব? ln e দিব, আরেকবার দিব ln 1 দিব। ln e এর মান কত? ln e এর মান হচ্ছে 1 আর ln 1 এর মান হচ্ছে 0। তাহলে আলটিমেট উত্তর কত? আলটিমেট উত্তর হচ্ছে 4। ওকে, এই ম্যাথটা দেখো যে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19999 প্লাস ওমেগা টু দি পাওয়ার 15558। আচ্ছা, আমরা ওমেগার ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা জানতাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তার পাশাপাশি আরেকটা আমরা শিখেছিলাম ওমেগা কিউব ইকুয়ালস টু কত? 1। তাহলে এখন আরেকটা চিন্তা করতে হবে, এই যে ওমেগা কিউব থেকে চিন্তা আমরা করব যে এই ওমেগার যে পাওয়ারটা সেটা যদি 3 অথবা 3 এ গুণিত হয় তার মান হচ্ছে 1। এখন আমি কিভাবে বুঝবো এই পাওয়ারটা 3 এ গুণিত কিনা? আচ্ছা, চিন্তা করি আমরা। আমার এই যে অঙ্কগুলো আছে সেগুলোকে যোগ করব। যোগ করে যদি দেখি আসলে সেটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আসলেই 3 দ্বারা বিভাজ্য হবে। 9 9 9 9 4টা 9, 4টা 9 যোগ করে কত আসে? 36 আর এক কত? 37। এটা কি 3 দ্বারা যায়? না। বাট 36 কিন্তু 3 দ্বারা যাইতো। বাট সেখান থেকে 1 বাড়ছে। তাহলে এটা বলবো আমরা শুধুমাত্র ওমেগা টু দি পাওয়ার 1। 3 এর বিভাজ্য হওয়া থেকে যতটুকু বাড়বে সেই পাওয়ারটা আমরা উপরে দিয়ে দিব। হুবহু সেম কনসেপ্ট আমরা এটা করার ট্রাই করি। 5, 3টা 15, একটা হচ্ছে 16, 16 আর 8 মিলে কত হয়? 24। 24 কি 3 দ্বারা যায়? যায়। তাহলে তার মানটা কত? তার মানে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে 2 প্লাস ওমেগা। একদম সহজ না? দেখো i এর মান হচ্ছে √1। তাহলে এই সিকোয়েন্সের মানটা কত? দেখো সবসময় মনে রাখবা i স্কোয়ার i³ i4, এই যে প্যাকেটটা, এই প্যাকেটটার মান হলে 0 হবে। তার মানে কি পরের সিকোয়েন্সটা চিন্তা করো, i5 i6 i7 i8, এই পরের পার্টের মানও কিন্তু 0 হবে। তাহলে এইভাবে 4 4 4 4 করে যেতে থাকবে। তার মানে কিন্তু আলটিমেটলি কোন পর্যন্ত যাবে এরকম ভাবে? দেখো এই পর্যন্ত কিন্তু 36 পর্যন্ত যাবে। আমরা কিন্তু বলতে পারি চাইলে। তার মানে কি কি পড়ে থাকে? আলটিমেটলি 1 পড়ে থাকবে, এই যে 37 পড়ে আছে, 38 পড়ে আছে এবং 39 পড়ে আছে, বাকি সব পার্ট হচ্ছে 0। এখন আমাকে বলো এই যে i টু দি পাওয়ার 37 তার আসলে মানটা কত? i। কেন? i এর উপরে পাওয়ারটা চিন্তা করতে হয় 4 বা 4 এ গুণিতক, আর ওমেগার উপরে 3 বা 3 এ গুণিতক। তাহলে 4 এ গুণিতক ধরলে 4 নং 36। আচ্ছা, তো কতটুকু বাড়ছে? 1, এই কারণে আমি 1 লিখছি উপরে। এটা কতটুকু বাড়ছে? 38, তাহলে 2। এটা কতটুকু বাড়ছে? 3। আচ্ছা, i মানে তো i স্কোয়ার মানে -1 আর i³ মানে কি? -i। খেয়াল করে দেখো আলটিমেটলি উত্তর হচ্ছে 0। আচ্ছা, এখন x স্কোয়ার মাইনাস bx প্লাস c এর মূলদ্বয় যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তবে এটার মানটা কত? চিন্তা করতে হবে ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে আসলে কি বুঝি? 1 2 3 4 এই কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা এবং তাদের যদি মূল দুইটা হয়ে থাকে, কারণ পাওয়ার হচ্ছে 2, তাহলে মূলদ্বয়ের তফাৎ হচ্ছে কত? 1। কারণ ক্রমিক পূর্ণ সংখ্যাগুলার পার্থক্য হচ্ছে 1 থাকে। এটা চিন্তা করলাম। এখন আমি যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে এটা মানে দেখো সূত্র জানি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝছো? এখন আমরা মানগুলো বসাবো। দ্বিঘাতে আমরা কিন্তু দুইটা মূল যদি আলফা আর বিটা ধরি তাদের যোগফল কি ছিল? -b/a। টেকনিক্যালি এখানে শুধুমাত্র b থাকে আর গুণফলটা কি আসবে? c আসবে। তাহলে 4c। তাহলে আলটিমেটলি b স্কয়ার মাইনাস 4c মানটা এখানে কত বের করলাম? 1 না? এটা হচ্ছে আনসার। এখন যদি আমরা এই ম্যাথটা দিকে তাকাই যে x স্কয়ার -11x প্লাস a ইকুয়ালস টু 0 এবং x স্কয়ার -14x প্লাস 2a ইকুয়ালস টু 0, সমীকরণ তো একটা সাধারণ মূল থাকলে এর মান কত? সাধারণ বলতে কি বুঝি? ধরলাম এটার একটা মূল হচ্ছে আলফা, এটার একটা মূল হচ্ছে আলফা। বাকি নিয়ে আমার কাজ করা দরকার নেই, কারণ দুইটা মূল জানি, আলফা বিটা ধরলাম, এটা হচ্ছে আলফা গামা ধরলাম, বাট আলফাগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু জানি মূল দিয়ে কিন্তু ইকুয়েশনটা সিদ্ধ হয়ে যায়। তাহলে বলতে পারি কিন্তু আলফা স্কোয়ার মাইনাস 11 আলফা প্লাস a ইকুয়ালস টু 0, এবং আরেকটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 14 আলফা প্লাস 2 ইকুয়ালস টু কিন্তু 0। তুমি যদি এই দুইটা একটা থেকে আরেকটা বিয়োগ দাও তাহলে কিন্তু এখানে 0। যদি বিয়োগ দিচ্ছে এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে বিয়োগ করার কারণে। তাহলে এখানে কিন্তু থাকতেছে
প্লাস 3 আলফা, এবং এখানে কিন্তু থাকতেছে বিয়োগ করার কারণে মাইনাস এ। তাহলে আপাতত আলফা মানটা বলতে পারতেছি কিন্তু a/3। তাহলে আলফা মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিতে পারি আমরা। তুমি যদি এক নঙ্গে বসায় দাও তাহলে কিন্তু বলতে পারতেছি a/3 হোল স্কোয়ার মাইনাস 11 ইন্টু a/3 প্লাস a ইকুয়ালস টু 0। এখন বলতে পারো কেন আমি ইকুয়েশনে বসাইছি, কারণ এটা তো আমি ধরছিলাম মূল হচ্ছে আলফা, এবং আলফার আমি একটা মান পাইছি, তাহলে মান দ্বারা ইকুয়েশনটা অবশ্যই সিদ্ধ হবে, তাই না? এই কনসেপ্ট কিন্তু আমার পিচিকাল থেকে পড়ে আসতেছে। তাহলে স্কোয়ার বাই 9 মাইনাস 11a/3 প্লাস a ইকুয়ালস টু কিন্তু 0। তারপর আমরা এখানে 9 লসাগু নিলাম। তুমি যদি এখানে 9 লসাগু নাও তাহলে কিন্তু a স্কোয়ার থাকতেছে, এখানে কি থাকবে 33a, আর এখানে কি থাকবে 9a ইকুয়ালস টু কিন্তু 0। তারপরে আমরা এটা বলতে পারতেছি a স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 33 থেকে তুমি যদি কোনো কারণে 9 বাদ দাও তাহলে কিন্তু এখানে 24 থাকবে, -24। তাহলে এখানে আমি এটা বলতে পারতেছি। তাহলে এর মান হচ্ছে 0 অথবা 24। এখন বলতে পারো কেমনে 0 হইছে? আরে ভাই তুমি দেখো a স্কোয়ার মাইনাস 24 ইকুয়ালস টু 0, তারপরে তুমি a কমন নাও, a কমন কিন্তু a মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এর মান 0 অথবা এর মান 24, এই দুইটা আমরা বলতে পারতেছি। ম্যাথটা একটু বড় বাট সুন্দর ম্যাথ। তিনটি বল পি রুট থ্রি পি এবং পি সাম্য অবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত? যদি এরকম টাইপের কোনো ম্যাথ পাও যে তিনটা বল আছে সাম্য অবস্থা তৈরি করছে, প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ, তখন এখানে যে আরেকটা যে বল পড়ে থাকবে সেটা হচ্ছে এই দুইটা বলের লব্ধি হিসেবে কাজ করবে। অর্থাৎ পি স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার যে ফর্মেট ছিল সেটা করতেছি, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস আলফা, জাস্ট কস আলফা মানটা বের করা লাগবে। তারপর আমরা এটা বলতে পারি এটা তো ভ্যানিশ, তাই না? ভ্যানিশ বললে কিন্তু এখানে মাইনাস 3p স্কোয়ার থাকতেছে, ইকুয়ালস টু কিন্তু হচ্ছে এখানে 2p স্কোয়ার রুট 3 কজ আলফা। আশা করি বুঝছো। তারপরে এই পি স্কোয়ার ভ্যানিশ, তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি যে কজ আলফা মানটা হচ্ছে কি -3/2 রুট 3, দেন বলতে পারি -√3/2। এখন কস কত ডিগ্রি মান হচ্ছে -√3/2। আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো। ধরো কস 120, তারপর হচ্ছে কত কস 135, কস 150, এই তিনটা পার্ট মনে রাখো, কারণ আর আমরা তো এগুলো জানি যে কস 180 বার সেটা তো জানি -1 হয়ে যায়, তাই না? এখন এই তিনটা পার্ট আমরা কি করবো, আমরা কিন্তু জানি এটা -হাফ, বাট সিকোয়েন্সগুলো আসলে কি হবে, কজের যে চারটা পার্ট আছে 120, 135, 150, 180, সবসময় মনে রাখবা প্রতিটা পার্টে মাইনাস হবে। তারপর চিন্তা করতে হবে যে 90 থেকে কতটুকু বাড়ছে। এই যে প্রথম 120, 90 থেকে কতটুকু বাড়ছে 30, ওই সাইন 30 ভ্যালু দিয়ে দিবা, সাইন জাস্ট আনবা, মাইনাস 90 থেকে কতটুকু বাড়ছে ওই অ্যাঙ্গেল আর সাইনের অনুপাত, এই তিনটা গাছ। তাহলে এখানে কতটুকু বাড়ছে 45, তাহলে কি মাইনাস সাইন 45 অর্থাৎ -1/√2। আর এটা কতটুকু বাড়ছিল 60, তাহলে মাইনাস সাইন 60 অর্থাৎ এটা। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত আসবে 150, কেন ওই সিকোয়েন্সে কোনো বিন্দুতে 3p এবং 2p দুইটি বলের লব্ধি হচ্ছে আর প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়। বলদের অন্তর্গত কোণটা কত হবে? বা এই সিকোয়েন্সে উত্তর অলওয়েজ কত হবে 120 ডিগ্রি। সবসময় মনে রাখবা, দেখো একটা বলছিল 3p আর একটা বলছিল 2p, এখন বলছে এই প্রথম বলটাকে আমি দ্বিগুণ করছি অর্থাৎ 6p, তখন এই প্রথম ক্ষেত্রে তোমার যে আর লব্ধি ছিল সেটা কি হয়ে গেছে 2r। তাহলে তখন এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত 120 ডিগ্রি। এটা হুবহু সেম মেথ দিবে, কোনো কিচ্ছু চেঞ্জ নাই, ভালো করে মুখস্থ করবা। এখন 120 ডিগ্রির অপর নাম কি 2π/3। যদি একটি কণা ভেবেগে নিক্ষিপ্ত হয় এবং এর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হয়ে যায় তাহলে প্রক্ষেপণ করে মান কত? আমরা একটা সূত্র শিখছিলাম যে tan থিটা ইকুয়ালস টু 4h/r। তো এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি tan থিটা মানটা তো বের করা লাগবে। বলছে যে আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে এখানে r ইকুয়ালস টু কি উচ্চতার 4 গুণ, তাহলে r ইকুয়ালস টু 4h বলতে পারি। দেন এটাও 4h, এটাও কিন্তু 4h, কাটাকাটি করে দেখো কি আসে 1। এখন tan কত ডিগ্রি মান ছিল 1, 45 ডিগ্রি মান 1, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে এই নাম্বারটা। আচ্ছা এই ম্যাথটা কেমনে করবো, ডাকটা পড়ো যে 20 ms ইনভার্স 1 বেগে এবং 4 ms ইনভার্স 2 সমত্বরণে চলমান বস্তুর পঞ্চমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সূত্র শিখেছিলাম u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র ভার্সিটির জন্য। তাহলে কিভাবে করবো আমরা, এই ইউ এর মানটা কত 20 দিলাম, প্লাস হাফ দিব, হাফ দেওয়ার পরে এর মানটা কত, এর মান হচ্ছে কত 4 দিলাম, 2t মাইনাস 1, তাহলে কি আসবে এখানে 2 ইন্টু 5 মাইনাস 1 হয়ে যাবে না? তাহলে হিসাব করে বলতে পারি 20 প্লাস হাফ ইন্টু 4 বলতে কি বুঝি আমরা 2 দিলাম, এখানে কত 9 থাকবে, তাহলে উত্তরে কত হয়ে যাবে 20 প্লাস 18, যার মান আমরা বলতে পারি 38, উত্তরে কত 38। তাহলে এই ম্যাথগুলো কিন্তু 23-24 সেশনে জিএসটি ভর্তি পরীক্ষা আসছিল। আমার কাছে মনে হয় না খুব আহামরি কঠিন ম্যাথ দিয়েছিল, তোমরা জাস্ট ম্যাথগুলো পড়ো, আমি স্লাইডগুলো দিয়ে দিব, মোর দেন না। বেস্ট অফ লাক।